শুরু করছি তিন গোয়েন্দা ভলিউম 24-এর অপারেশন কক্সবাজার। এটা প্রথম প্রকাশ পেয়েছিল 1997 সালে। পায়ের শব্দ শুনে ফিরে তাকালো কিশোর। তারই বয়সী আর একটা ছেলে এগিয়ে আসছে করিডোর ধরে, হাতে সুতোয় বাঁধা 8-10টা বেলুন। পাশ দিয়ে চলে গেল ছেলেটা। যাওয়ার আগে একবার মুখ তুলে তাকালো। ঢুকে পড়ল 15 নম্বর কেবিনে। ফাঁক হয়ে রইল দরজাটা। চোখ পড়ল ভেতরে। কিশোর দেখল বেডে একটা ছোট ছেলে শুয়ে আছে। বিছানা আর টেবিল বোঝাই নানা রকম খেলনা। ওগুলোর সঙ্গে যোগ হলো বেলুনগুলো। নিশ্চয়ই বড়লোকের ছেলে, আদর আহ্লাদের অভাব নেই। এটা হচ্ছে চিলড্রেন্স ফ্লোর, শিশুদের চিকিৎসা হয়। ওটা 4 তলায়। আজ থেকে তার ডিউটি এখানে। গত কয়েকদিন ছিল অর্থোপেডিক ফ্লোরে। হাড় ভাঙা মানুষের সেবা যত্ন করতে হয়েছে। ওর হাতে কয়েকটা এক্সরে প্লেট। একজন ডাক্তারের কাছে নিয়ে আসতে পাঠানো হয়েছে তাকে। চকচকে করিডোর ধরে আরো কিছু দূর এগোলো সে। কনস্ট্রাকশনের কাজের নানা রকম ঘড়ঘড়ে শব্দ আর ঠুকুস ঠাকুস কানে আসছে সামনের দিক থেকে। হাসপাতালের আর একটা নতুন উইং তৈরি হচ্ছে। ওটাও এটার মতোই 4 তলা। করিডোরের শেষ মাথায় একটা ভারী দরজা, তাতে সাদা রঙে বড় বড় করে লেখা, বিপজ্জনক, বিল্ডিং তৈরির কাজ চলছে, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। কেন প্রবেশ নিষেধ অনুমান করতে পারল কিশোর। অসমাপ্ত ফ্লোর, কৌতূহলী হয়ে কেউ ওখানে ঢুকে দুর্ঘটনা ঘটাতে পারে, তাই সাবধান করে দেয়া হয়েছে। বিদেশি অর্থে তৈরি হচ্ছে দেশের এই আধুনিকতম হাসপাতাল, কক্সবাজার ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট। হাসপাতাল চালু হয়ে গেলেও এখনো বহু কাজ বাকি। সমুদ্র সৈকতের কাছে আবহাওয়া ভালো, আর প্রচুর জায়গা আছে বলে এখানে হাসপাতালের জন্য স্থান নির্বাচন করেছে কর্তৃপক্ষ। ক্যান্সার সহ নানান রকম জটিল রোগের গবেষণা আর চিকিৎসা হবে। ঢাকা আর অন্যান্য বড় বড় শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখন ভালো। দেশের যে কোনো জায়গা থেকে রোগী আসার তেমন কোনো অসুবিধা নেই। তবে আপাতত কক্সবাজার আর আশেপাশের এলাকার রোগীতেই হাসপাতাল ভরে গেছে। বেশিরভাগই মারাত্মক জখম হওয়া, আবার কেউ পেটের পীড়ায় আক্রান্ত। দিন কয়েক আগে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছে উপকূল জুড়ে, এ তারই জের। এক্সরে প্লেটগুলো পৌঁছে দিয়ে ডাক্তারের ঘর থেকে বেরিয়ে এলো কিশোর। আবার তাকালো দরজার দিকে। মিস্ত্রিদের হাতুড়ি বাটালের ঠুকুর ঠাকুর, করাতের খড়াত খড়াত শব্দকে ছাপিয়ে কানে এলো হালকা কান্নার শব্দ। থমকে দাঁড়ালো সে। কান পাতলো আবার। আন্দাজ করলো কোন ঘরটা থেকে আসছে। 17 নম্বর ঘরের দরজা সামান্য ফাঁক হয়ে আছে। শব্দটা আসছে ওই ফাঁক দিয়ে। কৌতূহল হলো ওর। উকি দিল 17 নম্বর কেবিনে। সাদা বিছানায় দরজার দিকে পেছন করে শুয়ে আছে একটা ছোট্ট ছেলে, একা। আর কেউ নেই ঘরে। নিঃশব্দে ঘরে ঢুকলো কিশোর। কি হয়েছে তোমার? ফিরল না ছেলেটা। পুরো ঘরটায় চোখ বোলালো কিশোর। 15 নম্বরের মতো খেলনা, ফুল আর ছবি দিয়ে বোঝাই করে রাখা হয়নি। অসুস্থ এই ভীত বাচ্চাটাকে খুশি করার জন্যে কিছুই নেই এখানে। কাঁদছ কেন? কান্না থামিয়ে দিল ছেলেটা। অনেকক্ষণ ধরে কেঁদেছে, তাই গলা দিয়ে হুক হুক করে হেঁচকির মতো শব্দ বেরোতেই থাকলো। ফিরল না। দরজার উল্টো দিকের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বিছানার পায়ের কাছে রেলিংয়ে ঝোলানো মেডিকেল চার্টটা পড়ল কিশোর। তাতে জানা গেল ছেলেটার নাম হচ্ছে তরিকুল ইসলাম দীপু। বয়স 5 বছর 3 মাস। ওর নিউমোনিয়া হয়েছিল, সেরে উঠেছে। কয়েকদিন ধরে আর জ্বর আসছে না। তার মানে ওর বাড়ি যাওয়ার সময় হয়েছে। তাহলে কাঁদছে কেন? বিছানার পাশ ঘুরে ছেলেটা যেদিকে মুখ করে আছে সেদিকে এগোলো কিশোর। সুন্দর চেহারা, রক্তশূন্য হয়ে যাওয়ায় ফর্সা মুখটাকে বেশি ফ্যাকাশে লাগছে। কোকড়া কালো চুল, গাল চেপে রেখেছে বালিশে। কোমল গলায় আবার জিজ্ঞেস করলো কিশোর, কাঁদছ কেন? কি হয়েছে তোমার? আব্বু আম্মু নিতে আসছে না তাই? জবাবে হিক করে শব্দ বেরোলো ছেলেটার গলা থেকে। কথা বলল না।
পাশের টেবিলে রাখা বাক্স থেকে টিস্যু পেপার বের করে ওর গালের পানি মুছিয়ে দিতে গেল কিশোর। মুখ সরিয়ে নিল ছেলেটা। ওর ছোট্ট একটা হাত নিজের দু হাতে তুলে নিল কিশোর। আর কেঁদো না খোকা, আর কেঁদো না। তোমার অসুখ ভালো হয়ে গেছে বুঝলে, 2-1 দিনের মধ্যেই তোমাকে বাড়ি নিয়ে যাবে। জবাবে জোরে আর একবার ফুপিয়ে উঠে চোখ বুজে ফেললো ছেলেটা। বিছানায় ওর পাশে বসলো কিশোর। কি কথা বলতে ইচ্ছে করছে না? ঠিক আছে, বলো না। যতক্ষণ কেউ না আসে আমি তোমার কাছে বসছি। একা একা আর লাগবে না তোমার। গল্প শুনবে? ঝটকা দিয়ে হা হয়ে খুলে গেল দরজাটা। গটমট করে ভেতরে ঢুকলো এক মাঝবয়সী মহিলা। বুকের ট্যাগে নাম লেখা সাফিয়া বেগম, নার্স। ঝাঁঝালো কণ্ঠে ধমকে উঠল, এই তোমার এখানে কি? কয়েক ঘন্টায় মহিলাকে চেনা হয়ে গেছে কিশোরের। ভয়ানক কড়া আর বদমেজাজি, সারাক্ষণ মুখ গোমরা করে রাখে। কেউ নাকি কখন হাসতে দেখেনি তাকে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো কিশোর। না কিছু না, বাচ্চাটা কাঁদছিল তো, তাই ওকে হাসানোর চেষ্টা করছি। কাজ ফেলে এখানে কি তোমার? ওকে হাসানো তোমার ডিউটি নয়। ও কারোর সঙ্গে কথা বলে না। হাসাতে তো পারবেই না, বরং বিরক্ত করছো ওকে। যাও, তুমি নিজের কাছে যাও। ভয়ানক কর্কশ গলা মহিলার। অনেক নার্স আর ডাক্তারই এরকম খিটখিটে মেজাজের হয়ে যায়। এই জন্য অবশ্য তাদের দোষ দেওয়া যায় না। তাদের সাংঘাতিক কাজের চাপ, দিনরাত খাটুনি, বিশ্রামের সময় কম। তাছাড়া রোগীর সঙ্গে সারাক্ষণ ওঠা বসা করাটা এক জখমারির ব্যাপার। স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ে। তর্ক করল না আর কিশোর। দরজা দিয়ে বেরোনোর আগে ফিরে তাকালো। নার্স সাফিয়ার বিশাল শরীরের এক পাশ দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে দীপু, চোখে পানি। ছেলেটার চোখে অনুনয়ের দৃষ্টি। নীরবে কিছু একটা বলার চেষ্টা করছে ওকে। আচরণটা স্বাভাবিক মনে হলো না কিশোরের। দুপুরে লাঞ্চের সময় হাসপাতালের ক্যান্টিনে বসে ঘটনাটা রবিনকে জানালো কিশোর। ভাতে মুরগির ঝোল মাখাতে মাখাতে হাসলো রবিন। এলে তো দুর্গতদের সাহায্য করতে, এর মধ্যেও রহস্য? রহস্য আছে কিনা জানি না, তবে ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। রবিনের খাকি শার্টের হাতায় সেলাই করে লাগানো রেড ক্রসের লাল ক্রসটাই একটা মাছি বসেছে। টোকা দিয়ে সেটা উড়িয়ে দিল। ওর নিজের পরনেও একই পোশাক, রেড ক্রস থেকে সাপ্লাই করা স্টুডেন্ট ভলান্টিয়ারের ইউনিফর্ম। তোমার কথা বলো, গুদাম সামলাতে কেমন লাগছে? চেয়ার টেবিলে বসে থাকা, কেউ মাল নিতে এলে রেজিস্টারে তার নাম ঠিকানা আর মালের বিবরণ লিখে রেখে হাতে একটা নোট ধরিয়ে দেয়া। বোরিং। তোমার কাজটা তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। তা তো বটেই। নদীর এপার কহে, রোগীর আহা উহু আর চেঁচানো শুনতে শুনতে কান পোড়া ঝালাপালা হয়ে গেছে। বেশিরভাগই জখমি, কারো হাত নেই, কারো পা কাটা, কারো শরীরে সেলাই পড়েছে 143টা। বিভৎস দৃশ্য। রাতে ঘুমের মধ্যেও আমি চিৎকার শুনি। দুপুরবেলা খাওয়ার সময় পুরো ক্যান্টিনে একটা টেবিলও খালি নেই। হাসপাতালের লোক ছাড়া বাইরের কারো খাওয়ার নিয়ম নেই এখানে। তবু রেড ক্রসের ভলান্টিয়ারদের স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে, সেজন্যই ঢুকতে পেরেছে রবিন। কিন্তু যাই বলো, তার মধ্যেও একটা লাইফ আছে। শুধু শুধু বসে থাকতে কারো ভাল লাগে বলো? এর চেয়ে লটারির টিকিট বিক্রি করাও ভালো। নেহায়েত দুর্গতদের সাহায্য করতে এসেছি, তাই যেন ভালো না লাগাটা বোঝানোর জন্যই মুরগির রানে সজোরে কামড় বসালো রবিন। চিবাতে চিবাতে বলল, এখানকার রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো। কিশোরের পেছনে তাকিয়ে থেমে গেল রবিন। ফিরে তাকালো কিশোর। ওদের চেয়ে 2-3 বছরের বড় একটা ছেলে ট্রে হাতে এসে দাঁড়ালো টেবিলের কাছে। প্রায় 6 ফুট লম্বা, চওড়া কাঁধ। আমি একটু বসতে পারি এখানে? তোমাদের অসুবিধা হবে? আর দেখো, কোথাও জায়গা নেই। চেয়ার কই তোমার? হাসলো ছেলেটা। দাঁড়াও, ব্যবস্থা করছি। হাতের ট্রেটা টেবিলে নামিয়ে রেখে কাউন্টারের দিকে চলে গেল সে। একটা টুল তুলে নিয়ে ফিরে এলো। সেটাতে বসে বলল, ক্যান্টিন আরো বড় করা দরকার। গায়ে একটা সাদা কালো দোড়াকাটা গেঞ্জি, বুকের কাছে বিশাল এক কুমিরের ছবি আঁকা। বাঁকা লেজের নিচে ইংরেজিতে লেখা কথাটার মানে হচ্ছে, আমি পৃথিবীর শাসনকর্তা। কুমিরের ওপরে এক পাশে সেফটি পিন দিয়ে ঝোলানো একটা ব্যাজ।
তাতে তার নিজের নাম এবং চিটাগাংয়ের একটা কলেজের নাম লেখা। তোমাদের অসুবিধা করে দিলাম না? না না, অসুবিধে নেই। নিজের বাসনটা আর একটু সরিয়ে ছেলেটাকে বাসন রাখার জায়গা করে দিল রবিন। আপনি খান। আমাকে আপনি আপনি করার দরকার নেই। বাটি কাত করে মাছের তরকারি পুরোটাই ভাতের উপর ঢেলে নিল ছেলেটা। তোমাদের চেয়ে বয়সে খুব একটা বড় হব না। আমার নাম অরুণ চন্দ্র মোদক। আমি কিশোর। নিজেদের পরিচয় দিতে যাচ্ছিল কিশোর। থামিয়ে দিল ওকে অরুণ। আমি জানি তোমার নাম হচ্ছে কিশোর পাশা, বেগম মেহেরবানুর বোনপো। আমেরিকা থেকে এসেছ। ও রবিন মিলফোর্ড, তোমার বন্ধু। ভুরু কোচকাল কিশোর। চোখে নীরব প্রশ্ন। কি করে জানলাম ভাবছ তো? ঝোল দিয়ে মেখে ভাত মুখে পড়ল অরুণ। মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বলল, তোমাদেরকে ওই বাড়ি থেকে বেরোতে দেখেছি। কাছেই আমাদের বাড়ি। আমি কক্সবাজারের ছেলে। কিশোরের দিকে তাকালো। যখন দেখলাম একই হাসপাতালে স্টুডেন্ট ভলান্টিয়ারের কাজ করছো, খোঁজ নিলাম। তোমাদের পরিচয় জানতে মোটো অসুবিধা হয়নি আমার। ছেলেটা মিশুক। দ্রুত আলাপ জমিয়ে নিল দুই গোয়েন্দার সঙ্গে। জানালো সে তার বাবা নেই, জাহাজডুবি হয়ে মারা গেছে। চিটাগাঙে কলেজে পড়ে। এইচএসসি দিয়েছে, এখনো রেজাল্ট বের হয়নি। তার বিশ্বাস সে খুব ভালো করবে, মেডিকেলে ভর্তি হবে। মায়ের অনেক ইচ্ছে ছেলেকে ডাক্তার বানাবেন। ক্যান্সার হাসপাতালে সেও স্টুডেন্ট ভলান্টিয়ার হিসেবে যোগ দিয়েছে, তবে রেড ক্রসের তরফ থেকে নয়। ভালোই তো, কিশোর বলল। আগে থেকেই হাসপাতালে কাজ করার হাতে করে নিয়ে নিচ্ছ তুমি। হ্যাঁ, মাও খুব খুশি। কেন, তুমি খুব খুশি নও? প্রশ্নটা যেন শুনতে পেল না অরুণ, কিংবা এড়িয়ে যাওয়ার জন্যে তাড়াতাড়ি আবার ভাত মুখে দিল। কিন্তু ব্যাপারটা লক্ষ্য করল কিশোর। লাঞ্চের সময় মাত্র আধ ঘন্টা, বেশি কথা বলার সময় নেই। খাওয়া শেষ হয়ে গেছে কিশোর আর রবিনের। খাবারের বিল আগেই দিয়ে দেওয়ার নিয়ম, দিয়ে দিয়েছে। হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো ক্যান্টিন থেকে। রবিন চলে গেল হাসপাতালের কাছেই একটা প্রাইমারি স্কুলের দিকে। ওখানে আস্তানা গেড়েছে রেড ক্রস। নিজের ফ্লোরে ফিরে এলো কিশোর। কয়েক মিনিট ঘোরাঘুরি করলো ওয়ার্ডের বিছানাগুলোর ফাঁকে ফাঁকে। দেখলো কোনো রোগীর কোনো সাহায্য দরকার হয় কিনা। তার মন পড়ে আছে 17 নম্বর ঘরে। শেষে আর থাকতে না পেরে পায়ে পায়ে চলে এলো ওটার সামনে। দরজা ফাঁক, যেন তাকে দেখে কাকতালীয়ভাবে এক ঝলক বাতাস ঝাড়টা দিয়ে আরো ফাঁক করে দিল পাল্লাটা। সরাসরি ভেতরটা দেখতে পেল কিশোর। দীপুর বিছানায় ঝুঁকে কি যেন করছে নার্স সাফিয়া। লাথি মেরে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ছেলেটা। দ্রুত দরজায় এসে দাঁড়ালো কিশোর। বোধহয় ছায়া পড়তেই বা অন্য কোনো কারণে টের পেয়ে গেল নার্স। ফিরে তাকিয়ে কিশোরকে দেখে চোখ জ্বলে উঠল। আবার এসেছো? ভাবলাম ছেলেটা কাঁদছে কিনা দেখে যায়। কি করছেন আপনি? সাফিয়ার হাতে এক ইঞ্জেকশনের সিরিঞ্জ। রক্ত নেবার চেষ্টা করছি। কিছুতেই দিচ্ছে না পাজি ছেলেটা। তুমি এখন যাও এখান থেকে। আপন মনে গজগজ করতে লাগলো। এই স্টুডেন্ট ভলান্টিয়ারগুলোকে নিয়ে হয়েছে যন্ত্রণা। কাজের কাজ কিচ্ছু করবে না, খালি ঝামেলা বাড়াবে। দীপুর দিকে তাকিয়ে একে সহানুভূতির হাসি দিয়ে ঘুরে দাঁড়ালো কিশোর। তাড়াহুড়ো করে হেঁটে চলল করিডর ধরে। এতটাই অন্যমনস্ক হয়ে গেল যে ওষুধপত্র ঠেলে নিয়ে আসছিল একজন ওয়ার্ড বয়। মোড় নিতে গিয়ে তার ট্রলিতে ধাক্কা লাগিয়ে দিল। নার্স স্টেশনের দিকে রওনা হলো সে। ওখানে আছে নার্স বিশাখা গোমেজ। সুফিয়ার মতো অত বদমেজাজি নয়। তাকে জিজ্ঞেস করলে হয়তো দীপুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। দেখলো একজন মাঝবয়সী মহিলার সঙ্গে কথা বলছে নার্স বিশাখা। বলছে, আর একটা দিন ধৈর্য ধরুন প্লিজ, সেরেই তো গেছে আপনার ছেলে। পুরোপুরি সারলো কিনা শিওর হতে পারছে না ডাক্তাররা, হলেই রিলিজ দিয়ে দেওয়া হবে। মুখিয়ে উঠল মহিলা। আমার ছেলেকে আমি নিয়ে যাব, তো ডাক্তার সাহেবদের কি? দায় দায়িত্ব সব আমার। সাফিয়া হলে এতক্ষণে চটে উঠত, কিন্তু রাগ করল না বিশাখা। মৃদু হেসে শান্ত কণ্ঠে বলল, রাগ করবেন না মিসেস ইসলাম। অসুখ ভালো হলো কিনা শিওর না হয়ে হাসপাতাল থেকে ছাড়ার নিয়ম নেই। অহেতুক চাপাচাপি করছেন। আমার ছেলেকে আমি নিয়ে যাব, তাতে হাসপাতালের কি? ও, এই মহিলা তাকে দীপুর মা। কথা বলতে ইচ্ছে করলো কিশোরের, কিন্তু মেজাজ দেখে সাহস পেল না। নার্স সাফিয়া এসে ঢুকলো। সুযোগটা কাজে লাগালো কিশোর।
চট করে সাফিয়ার চোখের আড়ালে সরে গিয়ে আবার রওনা হলো দীপুর ঘরের দিকে। এখন আর কাঁদছে না দীপু, শান্ত হয়ে তাকিয়ে আছে জানালার বাইরে। বাহ, এই তো লক্ষ্মী ছেলে হয়ে গেছো, হেসে বিছানার দিকে এগিয়ে গেল কিশোর। জানো কে এসেছিল? নড়ল না দীপু। নার্স বলেছে কাল তোমাকে বাড়ি যেতে দেবে। কিশোরের দিকে ফিরল দীপু, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ছি, আবার কাঁদছ? শোনো, তোমার আম্মু এসেছেন, কাল বাড়ি নিয়ে যাবেন। শুনে খুশি হওয়ার কোনো লক্ষণ দেখালো না দীপু, মুখ ফিরিয়ে নিল। প্রচণ্ড ঘুম পাচ্ছে যেন ওর, চোখ টেনে খুলে রাখতে পারছে না। চোখ মুদল, বিছানার ধার ঘেঁষে এসে গায়ে হাত রাখলো কিশোর। আস্তে করে একটা হাত ওর হাতে তুলে নিল দীপু। ঘুমিয়ে পড়ার আগে আঁকড়ে ধরল কিশোরের হাতটা। ঘর অন্ধকার করে দিয়ে জানলার কাছে বসে আছে কিশোর। রবিন পাশের ঘরে বই পড়ছে। বাড়িটা পাহাড়ের ঢালে, সমুদ্র দেখা যায় এখান থেকে। মেঘলা আকাশ, চাঁদ নেই। সৈকতে আশ্রে পড়া ঢেউর শব্দ কানে আসছে, দেখা যাচ্ছে না কিছু। আয়না খালার স্বামী সাগর পাগল লোক, তাই সাগরের ধারে পাহাড়ের ঢালে শখ করে বানিয়েছেন এই বাড়ি। কিশোরের মায়ের খালাতো বোন বেগম মেহেরুন্নিসা বানু, ডাকনাম আয়না। স্বামী তাহের উদ্দিন, ফেনীর লোক তিনি, জাহাজের ক্যাপ্টেন। জাহাজ নিয়ে বেরিয়ে গেলে বহুদিন আর বাড়ি ফিরতে পারেন না। একা একা থাকেন তখন আয়না খালা। বাড়িতে একজন কাজের বুয়া আর একজন দারোয়ান আছে, মোবারক আলী। বাড়িঘর পাহারা দেয়া থেকে শুরু করে বাজার করা সবকিছু করে, ড্রাইভিংও জানে। সময় কাটানোর জন্যে স্থানীয় একটা গার্লস হাই স্কুলে শিক্ষকতা করেন আয়না খালা, সমাজসেবা করে বেড়ান। একটা মহিলা সংগঠনের তিনি সভানেত্রী। সাগরের দিকে তাকিয়ে নানা কথা ভাবছে কিশোর। বাতাস বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ঢেউয়ের গর্জন, গুম 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 গুম, নেশা ধরানো শব্দ, রোমাঞ্চিত করে শরীর। কয়েকদিন আগের কথা মনে পড়ল ওর। স্কুল ছুটি, কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছে। এই সময় টেলিভিশনে দেখল ঘূর্ণিঝড়ের প্রতিবেদন। প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে বাংলাদেশের উপকূল দিয়ে, তছনছ করে দিয়েছে বাড়িঘর, গাছপালা। খুন হয়েছে লক্ষাধিক প্রাণ। দ্বীপগুলোতে খাবার, পানি আর ওষুধের অভাব প্রকট। দুর্গত সেসব অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন জানাচ্ছে প্রতিবেদক। তখনই ঠিক করে ফেলেছে কিশোর, বাংলাদেশেই যাবে দুর্গতদের সাহায্য করতে। দেশের মানুষের সেবা করার এই সুযোগ কোনো মতেই ছাড়বে না সে। মুসা আর রবিনও তার সঙ্গী হওয়ার জন্য এক পায়ে খাড়া। পরদিনই প্লেনের টিকিট কেটেছে ওরা, আমেরিকা থেকে ঢাকা, সেখান থেকে কক্সবাজারে এসে আয়না খালার বাড়িতে উঠেছে। দেখে খুশি হয়েছেন খালা, তবে তার নীতি বড় কড়া। সাফ বলে দিয়েছেন, সেবা করবে ভেবে যখন এসেছ তাই করো, সেবার নাম করে এসে পিকনিক করা চলবে না। অনেকেই যা করে থাকে। কক্সবাজারে বেশ প্রভাব প্রতিপত্তি তার। হাসপাতালে স্টুডেন্ট ভলান্টিয়ার হিসেবে কিশোরকে তিনিই ঢুকিয়েছেন। রবিনকে পাইয়ে দিয়েছেন রেড ক্রসের অস্থায়ী স্টোর কিপারের কাজ, আর মুসাকে বানিয়েছেন নিজের অ্যাসিস্ট্যান্ট। ত্রাণ সামগ্রী নিয়ে সংগঠনের হয়ে দ্বীপ আর প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন তিনি, সঙ্গে থাকছে মুসা। ত্রাণ নিয়ে বেরোলে কখন ফিরবেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই তো গতকালকে সেই বেরিয়েছেন, রাত গেছে, আজ দিন গিয়ে আবার রাত হয়েছে, এখনো ফেরেননি। রাতে ফিরবেন কিনা তারও ঠিক নেই। মহেশখালী দ্বীপে যাওয়ার কথা, ওখান থেকে আবার হয়তো অন্য কোনো দ্বীপে চলে গেছেন, তাই দেরি হচ্ছে। এমনও হতে পারে সাগরের অবস্থা ভালো না দেখে বোট ছাড়তে রাজি হচ্ছে না সারেং। অনেক রাত পর্যন্ত জেগে থাকলো কিশোর, তাকিয়ে রইল সাগরের দিকে। কত কথা ভাবল। পাশের ঘরে আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছে রবিন। পরদিন খুব ভোরে উঠল দুজনে, হাঁটতে গেল সৈকতে। এ সৈকত তাদের কাছে নতুন নয়, বহুবার এসেছে। তারপরও প্রতিদিনই যেন নতুন লাগে, অন্যরকম। সূর্য ওঠা দেখতে পারল না, কারণ পূর্বের আকাশ ঢেকে আছে মেঘে, ঝোড়ো বাতাস বইছে। সাগরের ক্ষিপ্রতা বড় বেশি। বাড়ি ফিরে গোসল ছেড়ে নাস্তা করলো ওরা। কাপড় পরে যখন বেরোলো দুজনে, আয়না খালা তখনও ফেরেননি। যাই হোক, তার ফেরা নিয়ে বিশেষ মাথা ঘামালো না কিশোর। রিক্সা নিয়ে রওনা হলো হাসপাতালের দিকে।
রবিনকে স্কুলটার কাছে নামিয়ে দিয়ে একটা মার্কেট যেতে বলল রিক্সাওয়ালাকে। ছোট মার্কেট, নতুন হয়েছে, সৈকত থেকে বেশি দূরে না। কয়েকটা হোটেল আছে আশেপাশে। দেশি বিদেশি প্রচুর জিনিস পাওয়া যায় দোকানগুলোতে। পত্রপত্রিকা, বই থেকে শুরু করে তাজা ফুল, খেলনা, কাপড় চোপড়, টুথব্রাশ, সাবান পাউডার, এমনকি ফলও পাওয়া যায়। দীপুর কথা ভেবেই দোকানে ঢুকেছে কিশোর। বড় দেখে একটা কাপড়ের পুতুল কিনল, বাদামি রঙের ভাল্লুক। দাম দিয়ে বেরিয়ে এলো দোকান থেকে। রিক্সাওয়ালা বাইরে অপেক্ষা করছে, তাকে ক্যান্সার সেন্টারে যেতে বলল। হাসপাতালে ঢুকে এলিভেটরের সামনে চলে এলো। প্রয়োজনে ভবিষ্যতে হাসপাতালটা বহুতল করার কথা চিন্তা করে এখন থেকেই এলিভেটরের ব্যবস্থা করা হয়েছে। চিলড্রেন্স ফ্লোরে যাওয়ার জন্য অস্থির। ভাবছে পুতুলটা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে দীপু। 4 তলায় উঠে এলো। ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে নার্স আর ওয়ার্ড বয়রা। রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে আর কেবিনে ডিউটি দিচ্ছে। সকালের এ সময়টাই ওদের অনেক কাজ। এদিক ওদিক তাকিয়ে দেখলো কিশোর, কোথাও নার্স সাফিয়াকে চোখে পড়ে কিনা। ও কেবিনে ঝুঁকছে দেখলেই বাগড়া দিতে আসবে, কিন্তু দেখা গেল না ওকে। নিশ্চিন্ত মনে 17 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো কিশোর। দরজা ভেজানো, কান্নার শব্দ নেই। তার মানে এখনো ঘুমোচ্ছে দীপু। পুতুলটা দেখিয়ে ওকে চমকে দেওয়ার জন্য আস্তে দরজা ঠেলা দিল, কিন্তু দরজা খুলে সে নিজেই চমকে গেল। বিছানা খালি, টেবিল ফাঁকা। ওষুধপত্র, ফ্লাস্ক আর অন্যান্য জিনিসপত্র যা ছিল সাফ করে নিয়ে যাওয়া হয়েছে। বেডের রেলিংয়ে মেডিকেল চার্টটাও নেই। দুরু করতে লাগলো কিশোরের বুক। অবাস হয়ে আসছে হাত পা। এখনো রোগী রিলিজ করা শুরু হয়নি। এত সকালে বিছানায় ও না থাকার একটাই মানে, মারা গেছে দীপু, রাতে কোনো এক সময়। কাল বিকেলেও তো ভালো দেখে গেছে ছেলেটাকে, হঠাৎ কি ঘটল? কেবিন থেকে বেরিয়ে নার্স স্টেশনের দিকে ছুটল সে। দীপুর কি হয়েছে ওখানে খোঁজ পাওয়া যাবে। পর্দা সরিয়ে হলে উকি দিয়ে স্থির হয়ে গেল কিশোর। ফুসফুসে আটকে রাখা বাতাস ছেড়ে দিল শব্দে, স্বস্তির নিঃশ্বাস। হাসি ফুটল মুখে। ওই তো দাঁড়িয়ে আছে দীপু, মারা যায়নি। শক্ত করে ওর এক হাত ধরে রেখেছে ওর মা। ওকে দেখে এতটাই খুশি লাগলো কিশোরের, টুক করে গিয়ে ওর ফ্যাকাশে গালে একে চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করলো, কিন্তু লজ্জাই পারল না। কিন্তু এত তাড়াতাড়ি ওকে রিলিজ দিল কিভাবে? স্টাফ ডাক্তার যিনি রিলিজ দেবেন তিনি তো এখন আসেননি। আসবেন তিনি 11টায়। জরুরি ভিত্তিতে অন্য কোনো ডাক্তার দিতে পারেন অবশ্য, রোগীর অভিভাবক যদি বন্ড সই দেয় তাহলে। মনে হয় তাই দেওয়া হয়েছে। ছেলেকে বের করে নিয়ে যাওয়ার জন্যে অস্থির হয়ে উঠেছেন ওনার মা। আরও একটা ব্যাপার অবাক করলো ওকে। অরুণের সঙ্গে কথা বলছে দীপুর মা। বেশ কিছুটা দূরে নার্সের এক ডেস্কের কাছে রয়েছে ওরা। কি বলছে এখান থেকে শোনা যাচ্ছে না। ওর অবাক হওয়ার কারণ হলো অরুণ এই তলায় কেন? ওর তো ডিউটি এখানে নয়। গতকালই ক্যান্টিনে খেতে বসে জানিয়েছে ওর ডিউটি থাকে সার্জিক্যাল ফ্লোরে। দীপুর মায়ের সঙ্গে তার পরিচয় হলো কি করে? পাশাপাশি বাড়ি নাকি? কি কথা বলছে ওরা? অরুণের সেদিনকার গেঞ্জিটাই লাল কালো ডোরা, বুকে ইয়া বড় এক বাদুরের ছবি। আজব রুচি ওর। আনমনে কথা বলতে বলতে ছেলের হাত ছেড়ে দিল মহিলা। দরজার দিকে ঘুরে তাকালো দীপু। কয়েক পা এগোলো কিশোর। হেসে ভালুকটা দেখিয়ে ভরু নাচালো। উজ্জ্বল হলো দীপুর মুখ। চোখ দুটো নীরবে জিজ্ঞেস করলো, কি আমার? মাথা ঝাঁকালো কিশোর। মায়ের দিকে ফিরল দীপু। অরুণের সঙ্গে জরুরি কথা বলছে মা। এই সুযোগে আস্তে করে সরে এলো দীপু। পায়ে পায়ে এসে দাঁড়ালো কিশোরের কাছে। নাও। ওর হাতে পুতুলটা ধরিয়ে দিল কিশোর। পুতুলটাকে জড়িয়ে ধরে ওটার নরম গালে গাল ঘষতে লাগলো দীপু। কি পছন্দ হয়েছে? হেসে জিজ্ঞেস করলো কিশোর। মাথা ঝাঁকালো শুধু দীপু, কিছু বলল না। এটা তোমাকে প্রেজেন্ট করলাম, দেখে দেখে আমার কথা মনে করো। কিশোরের একটা হাত ধরলো দীপু। ছাড়ার ইচ্ছে নেই। বাড়ি গেলেই ভালো লাগবে, দেখো আর কান্না পাবে না। ওই যে দেখো তোমার আম্মু ডাকছেন, যাও। মহিলার দিকে তাকালো দীপু, আবার ফিরল কিশোরের দিকে। পানি টলমল করে উঠল চোখের কোণে। ফিসফিস করে বলল, ও আমার আম্মু না,
ভুরু কুচকে গেল কিশোরের। দীপুর দিকে চাইল। কি বলছো তুমি? নিশ্চয়ই উনি তোমার আম্মু। মাথা নাড়ল দীপু। না, আম্মু না। দীপু, এদিকে এসো, ডাক দিল মহিলা। এই সময় কি যেন বলে আবার তাকে অন্যমনস্ক করে দিল অরুণ। আম্মু না, তাহলে কে উনি? জিজ্ঞেস করলো কিশোর। অশোকে কি মাথা খারাপ হয়ে গেল নাকি ছেলেটার? উল্টো পাল্টা বকছে। আমি কিছু বলবো না তোমাকে, তাহলে রেগে যাবে, মারবে আমাকে। উনি রেগে যাবেন কেন? উনি কে? মাথাটা ঝুলে পড়লো দীপুর। আমি বাড়ি যাব। এই দীপু, ডাকছি যে তোর কথা কানে যায় না? জলদি এসো। তীক্ষ্ণ হয়ে উঠল মিসেস ইসলামের কণ্ঠ। সে আর অরুণ দুজনেই তাকিয়ে আছে কিশোর ও দীপুর দিকে, যেন যেতে ইচ্ছা করছে না। এমন ভঙ্গিতে পা টেনে চেনে মহিলার দিকে এগিয়ে গেল দীপু। তাকিয়ে আছে কিশোর। ধমক দিয়ে দীপুকে কি যেন জিজ্ঞেস করছে মহিলা। অনুমান করতে পারল ভালুকটার কথা কিছু বলছে। ওটাকে আরো শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরল দীপু। আবার কিশোরের দিকে তাকালো মহিলা। তারপর দীপুর এক হাত ধরে টেনে নিয়ে চলল এলিভেটরের দিকে। ভেতরে ঢুকে যাওয়ার আগে ফিরে তাকালো দীপু। ওর চোখে আবারও অনুনয়ের দৃষ্টি দেখতে পেল কিশোর। অরুণের কাছে এসে দাঁড়ালো সে। পকেট থেকে চিরুনি বের করে চুল আঁচড়াতে শুরু করলো অরুণ। কিশোর জিজ্ঞেস করলো, তুমি এই ফ্লোরে? ডাক্তার আকবর পাঠিয়েছেন। বাচ্চাদেরকে তুমি খুব ভালোবাসো না? ভালুকটা পেয়ে খুশি হয়েছে দীপু। ওই মহিলা নিশ্চয়ই দীপুর মা। তাই তো বলল। তাই তো বলল মানে? প্রশ্নটা এড়িয়ে গেল অরুণ। এত কি কথা বললে ওনার সাথে? এই নানা রকম খোঁজ খবর নিলাম আর কি। ওনারা কক্সবাজারে নতুন এসেছে। লাইট হাউসটার অনেক পরে পাহাড়ের গোড়ায় বাসা নিয়েছে। ওখান থেকে সবচেয়ে কাছের ফার্মেসিটা কোথায় জিজ্ঞেস করলো আমাকে। দীপুর জন্য নাকি রাত বিরেতে ওষুধের দরকার হতে পারে। ও। টেলিফোন বাজলো। ঘুরে দেখালো কিশোর। এদিক ওদিক দেখলো, কোনো নার্সকে চোখে পড়লো না। ও চিন্তা করলো এটা ওরই ধরা উচিত। এগিয়ে গেল সেদিকে। রিসিভার তুলতে গিয়ে চোখ পড়ল ডেস্কের পাশে রাখা তাকের দিকে। একটা বাক্সে মখমলের তৈরি খাজে 3টা লম্বা ছুরির উপর দৃষ্টি আটকে গেল। সার্জিক্যাল নাইফ। চকচক করছে স্টেনলেস স্টিলের তীক্ষ্ণধার ফলাগুলো। রিসিভার কানে ঠেকিয়ে বলল, হ্যালো। উপাস থেকে প্রায় ধমকের সুরে জিজ্ঞেস করলো একটা কণ্ঠ, কে? অরুণ? না, দিচ্ছি ওকে, ধরুন। রিসিভার কানে ঠেকিয়ে অরুণ বলল, হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি স্যার। সরি, এক রোগীর মা আটকে দিয়েছিল। ডাক পড়েছে অরুণের। আর কথা বলা যাবে না। দরজার দিকে রওনা হলো কিশোর। বেরোনোর আগে কি মনে হতে ফিরে তাকালো। ছুরির বাক্সটা তুলে নিয়ে পকেটে ভরছে অরুণ। থমকে গেল কিশোর। ওর দিকে তাকানোর আর সময় নেই অরুণের। তাড়াহুড়ো করে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। নিজের অজান্তেই মুখের কাছে হাত উঠে গেল কিশোরের। চিমটি কাটতে আরম্ভ করলো নিচের ঠোঁটে। যেভাবে বাক্সটা পকেটে ভরল অরুণ, তাতে মনে হয়েছে ছুরিগুলো চুরি করেছে সে। ভাবতে ভাবতে করিডোরে বেরিয়ে এলো কিশোর। হইচই করতে করতে সিঁড়ি বেয়ে উঠে এলো কয়েকজন শ্রমিক আর মিস্ত্রি। পাশের দ্বিতীয় উইংটাতে কাজ করতে যাচ্ছে। মনে হচ্ছে এদিক দিয়ে ছাড়া যাওয়ার আর পথ নেই, নইলে এভাবে হাসপাতালে ঢুকতে দিত না ওদের। শ্রমিকদের দিকে চোখ আর অন্যমনস্ক থাকায় নার্স বিশাখা গোমেজকে নার্স স্টেশনে ঢুকতে দেখল না সে। ফোনের শব্দে ফিরে তাকিয়ে দেখে ফোন তুলছে বিশাখা। ছুরিগুলোর কথা বলা দরকার। এগিয়ে গেল কিশোর। নাক কুচকে কথা বলছে বিশাখা। বলো কি? আরো? হায় রে পয়সা! কেউ ভাত পায় না, আর কেউ খেলনার পেছনে হাজার হাজার টাকা খরচ করে। ঠিক আছে, লোক পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার সামনে একজন ভলান্টিয়ার দাঁড়িয়ে আছে। রিসিভার রেখে দিল সে। আনমনে বিড়বিড় করে মাথা নাড়তে থাকলো। কিশোর বলতে গেল, সিস্টার। কথা শেষ করতে দিল না বিশাখা। কিশোর, রিসিপশনে যাও তো। 15 নম্বর ঘরের জন্য আর একটা প্যাকেট রেখে গেছে, নিয়ে এসো গে। কাণ্ড! খেলনাগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্যই কেকে ট্রাক লাগবে। বিরক্ত লাগলো কিশোরের।
হাসপাতালে এই হলো ভলান্টিয়ারের কাজ। 5 মাস খাটা, সারাদিন ধরে এটা ওটা এসব আনা নেয়া করা, রোগীদের আবদার শোনা, ডাক্তার নার্সদের কাজ করে দেয়া, এই সব ফালতু একেবারে। তার চেয়ে আয়না খেলার সঙ্গে থেকে মুসার মতো ত্রাণ বিতরণ করে বেড়ানো অনেক ভালো ছিল। দোষটা ওরই। ও ভেবেছিল হাসপাতালের কাজ, বৈচিত্র্য থাকবে, তাই এখানে ভলান্টিয়ার হওয়ার উপর জোর দিয়েছিল। আর ওকে যে বয়ের মতো খাটাবে ও কল্পনাও করতে পারেনি। কাজটা হয়তো সেদিন করেই ছেড়ে দিত কিশোর, কিন্তু দীপুর রহস্যটা হাসপাতাল ছাড়তে দিল না ওকে। তার ধারণা বিপদের মধ্যে আছে ছেলেটা, ওর জন্য কিছু একটা করা দরকার। বিপদটা কেমন এটা জানা থাকলে সাহায্য করতে পারত, কিন্তু জানবে কি করে ও? একটাই উপায়, ওর কাছে যেতে হবে, কথা বলতে হবে। কিন্তু ঠিকানা পাবে কোথায়? অরুণকে জিজ্ঞেস করে জানা যায়, কিন্তু ও যদি জিজ্ঞেস করে দীপুর ব্যাপারে এত আগ্রহ কেন কিশোরের, তখন কি বলবে? তাছাড়া আরো একটা কারণে অরুণকে জিজ্ঞেস করার পক্ষপাতী নয় ও। ছুরি চুরি করার পর থেকে ওকে সন্দেহ করতে আরম্ভ করেছে সে। কোথায় যেন একটা খটকা আছে। নার্স স্টেশনের পেছনে একটা ছোট অফিসে রোগীদের রেকর্ড রাখা হয়। ডাক্তার আর নার্স বাদে অন্য কারো ওখানে ঢোকা বারণ। কিশোর ঠিক করলো ও ঢুকবে। অফিসের ফাইলে পাওয়া যাবে ঠিকানা। বিকেলে যখন নার্সদের শিফট বদল হয়, দ্বিতীয় উইং এর কাজ ছেড়ে শ্রমিকেরা বেরিয়ে যেতে থাকে, একটা গোলমেলে অবস্থার সৃষ্টি হয়, তখনই ঢোকার উপযুক্ত সময়। তো কারণ কারো চোখে তখন পড়ে যাওয়ার সম্ভাবনা কম। সুযোগের অপেক্ষায় রইল কিশোর। পেয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, ঢুকে পড়ল। ছোট ঘরটায় গাদাগাদি হয়ে আছে ফাইল কাগজপত্র, ধুলো জমে আছে, বাতাস বন্ধ। শব্দ শুনে যদি কেউ টের পেয়ে যায়, এই ভয়ে ফ্যান ছাড়ারও সাহস পেল না। তবে দীপুর ফাইলটা খুঁজে বের করতে সময় লাগলো না ওর। ঠিকানা মুখস্থ করে নিয়ে আবার আগের জায়গায় রেখে দিল ওটা। প্রশ্ন হলো, ও যাবে কি করে ও বাড়িতে? মিসেস ইসলামকে মোটেও মিশুক মনে হয়নি। সরাসরি বাড়িতে ঢুকে দীপুর সঙ্গে কথা বলা যাবে না। বাইরের কারো সঙ্গে ওকে কথা বলতে দেবে কিনা মহিলা যথেষ্ট সন্দেহ আছে। ভাবতে ভাবতে মনে পড়ল টিকিট। রেড ক্রসের টিকিট বিক্রি করে চাঁদাতলা ছুটে যেতে পারে। রবিনের কাছ থেকে টিকিট বুক চেয়ে নিলেই হবে। একা যাবে? যাওয়া যায়, রবিনের সময় থাকলে ওকে নিয়েও যাওয়া যায়। আর ইতিমধ্যে যদি মুসা ফিরে আসে তাহলে তিনজনে মিলেই যাবে। ঘড়ি দেখল কিশোর, প্রায় 15 মিনিট কাটিয়েছে অফিসটাতে। শিফট নিশ্চয়ই এতক্ষণে বদল হয়ে গেছে। আলো নিভিয়ে দিয়ে আস্তে করে ভেজানো দরজাটা ঠেলে ফাঁক করতেই কানে এলো হেড নার্স আনোয়ারা বেগমের কণ্ঠ। জোরে জোরে বলছে, সাফিয়া, দেরি করলে কেন? শিকদার স্যার তো চোটে মোটে অস্থির, তোমাকে খোঁজাখুঁজি করছিলেন। 17 নম্বরে নতুন রোগী এসেছে। নার্স সাফিয়াকে ডেস্কের দিকে এগোতে দেখলো কিশোর। এদিকেই চোখ। তাড়াতাড়ি দরজাটা আবার ভেজিয়ে দিয়ে অন্ধকারে দাঁড়িয়ে ঘামতে লাগলো সে। আনোয়ারা বেগম খুব কড়া মহিলা, আর সাফিয়া হচ্ছে বদমেজাজি। অফিস থেকে চুরি করে বেরোনোর সময় কোনো মতেই এই দুজনের সামনে পড়তে চায় না সে। প্রশ্ন করলে কোনো জবাব নেই তার কাছে। কান পেতে আছে কিশোর, কথা থামছে না হল রুমে। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে ভাবল সে, দূর, কিসের এত ঘোড়ার ডিমের ভয়? ধরা পড়লে কাজ বাদ দিয়ে চলে যাবে। সে এখানে চাকরি করতে আসেনি, বিনা পয়সার ভলান্টিয়ারই। লাভটা ওদেরই, বিনা পয়সায় খাটানোর লোক পেয়ে গেছে। কিন্তু আয়না খালার টিটকারির কথা ভেবে দমে গেল আবার। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, হাসপাতালে দুদিনও টিকতে পারবে না কিশোর। চ্যালেঞ্জ করেছিল সে। এখন বেরিয়ে যাওয়ার মানে হচ্ছে হেরে যাওয়া। একটা জিনিসকে সবচেয়ে বেশি ঘৃণা করে কিশোর, পরাজয়। অতএব এত তাড়াতাড়ি হার স্বীকার করতে চাইল না সে। দাঁড়িয়ে রইল। কিন্তু কতক্ষণ? ভীষণ গরম লাগছে। বারবার হাতের মুঠো খুলতে আর বন্ধ করতে লাগলো। না, আর সহ্য করতে পারছে না। দরজাটা ফাঁক করলে কিছুটা বাতাস আসবে। নার্সরা কি করছে তাও দেখতে পারবে। সুযোগ বুঝে ওদের অলক্ষ্যে চট করে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করতে পারবে। আনোয়ারা বেগম বেরিয়ে গেছে। নার্স স্টেশনে একা নার্স সাফিয়া। একটা চার্ট দেখলো। বাস্কেটে রাখা কয়েকটা কাগজ তুলে দেখার সময় একটা কাগজ হাত থেকে পড়ে গেল মাটিতে।
সেটা তোলার জন্য নিচু হয়ে মাথাটা ঢুকিয়ে দিতে হলো ডেস্কের নিচে। দরজা খুলে বেরোলে এখন দেখতে পাবে না কিশোরকে। এই সুযোগ, একটা মুহূর্ত আর দেরি করল না সে। বেরিয়ে এসে দৌড় দিল ডেস্কের পাশ দিয়ে, কিন্তু ফাঁকি দিতে পারল না সে। সাফিয়া মাথা তুলে ফেলেছে, দেখে ফেললো ওকে। চিৎকার করে ডাকলো, এই কে কে তুমি? শুধু পেছনটা দেখে মনে হলো চিনতে পারেনি, তাই থামলো না কিশোর। এই দাঁড়াও, দাঁড়ালো না কিশোর। নার্স স্টেশনে ঢুকছে একজন রোগীর আত্মীয়, আর একটু হলে তার গায়ে ধাক্কা লাগিয়ে ফেলে দিয়েছিল তাকে। লাফিয়ে উঠে দাঁড়ালো সাফিয়া, জুতোর খটাখট শব্দ তুলে ছুটে আসতে শুরু করলো তার পেছনে পেছনে। করিডর ধরে ছুটলো কিশোর, বাঁক নিয়ে এগোলো। সামনে দেয়াল, যাওয়ার আর জায়গা নেই। এক পাশে এক এলিভেটর, অনেক বড়, সর্বসাধারণের ব্যবহারের জন্য নয় এটা, এমনকি ভলান্টিয়ারদেরও নয়। ভারী জিনিসপত্র যেমন স্ট্রেচার, রোগীর বেড একতলা থেকে অন্যতলায় নেয়ার জন্য প্রয়োজন হলে ওটা দিয়ে ওঠানো হয়। এইমাত্র একটা অপারেশন টেবিল ওঠানো হয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে দরজা। সাফিয়াকে ফাঁকি দেওয়ার আর কোনো উপায় না দেখে হুড়মুড় করে তাতে ঢুকে পড়ল কিশোর। ও ঢোকার আগেই বোতাম টিপে দিয়েছে অপারেটর, বন্ধ হয়ে গেল দরজা। পিছাতে গিয়ে টেবিলে ধাক্কা খেল কিশোর। এক মহিলাকে তাতে চিৎ করে শোয়ানো, চোখ বোঝা, ফ্যাকাশে রক্তশূন্য মুখ। পায়ের কাছে রাখা মনিটরিং মেশিন ঝিরঝির করে চলছে, থেকে থেকে বিপ বিপ করে উঠছে। অক্সিজেন বোতল থেকে পাইপ চলে গেছে নাকের ভেতর। দঞ্জে ঝোলানো স্যালাইনের বোতলের সরু নল ঢুকে গেছে মহিলার গায়ে চাদরের নিচে। জরুরি অপারেশন করতে নিয়ে যাওয়া হচ্ছে বোধহয়। কিশোরের গায়ের ধাক্কা লেগে দুলে উঠল দঞ্জে ঝোলানো বোতল। ধমকে উঠল অপারেটর, আরে করছো কি? ফেলবে তো, তুমি এত ঢোকেছো কেন? এটা দিয়ে কি নামা নিষেধ? থামিয়ে দিচ্ছি, এক্ষুনি নামো, চাকরিটা খাবে আমার। গজগজ করতে করতে বোতাম টিপে দিয়ে ভুরু কুচকে ওর দিকে তাকালো অপারেটর। মৃদু একে ঢাকি খেয়ে থেমে গেল এলিভেটর। দরজা ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে নেমে পড়ল কিশোর। চোখ পড়ল একে দরজার দিকে, লেখা রয়েছে নিষিদ্ধ এলাকা, অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া ঢোকা নিষেধ। বাপ রে, কি বাংলা! কেন যে এরা এভাবে ইংরাজির অনুবাদ করতে যায়? তার চেয়ে বক্তব্যটা সহজ বাংলা লিখে দিলেই তো পারে। পেছনে বন্ধ হয়ে গেল এলিভেটরের দরজা। চারপাশে তাকাতে লাগলো সে। কোনো করিডর নয় এটা, বিশাল এক হল ঘরে দাঁড়িয়ে আছে। ঘরের এক পাশের দেয়াল ঘেঁষে নেমেছে এলিভেটরের শাফট। আলো খুব কম, প্রায় অন্ধকার হয়ে আছে ঘরটা, নিঝুম নির্জন। এখানে কখনো আসেনি আর সে। আসবে কি? ভলান্টিয়ারি করার পর কি আর সময় পায়? বিশাল হাসপাতালের অনেক জায়গায় তার অদেখা এখনো। সাধারণ মেডিকেল ওয়ার্ডের মতো লাগছে না ঘরটাকে। এ কোথায় ঢুকলো, আর এখান থেকে বেরোবে কি করে? দ্বিধায় পড়ে গেল সে। সরে যেতে শুরু করলো এলিভেটরের দরজার কাছ থেকে। শাফটের ভেতরে একটা ঘর ঘরে শব্দ হতে ফিরে তাকালো। দরজার উপরের লাল বাতিগুলো এলিভেটরের অবস্থান নির্দেশ করছে। উপরে উঠছে আবার ওটা, নিচে রোগিনীকে পৌঁছে দিয়ে আবার উপরে যাচ্ছে। নিশ্চয়ই বোতাম টিপেছে কেউ। কয়তলায় থামে দেখার জন্য দাঁড়ালো কিশোর। 4 তলায় থামলো। তার মানে নার্স সাফিয়া। এলিভেটরের দরজার উপরের সিগন্যাল লাইট দেখে জেনে গেছে সে কোন ফ্লোরে নেমেছে কিশোর। তার পিছু নিতে আসছে এখন। ও নেমে আসার আগেই পালাতে হবে। অন্ধকার হল ধরে ছুটল কিশোর। কোন দিক দিয়ে বেরোবে জানে না। প্রতিটি বন্ধ দরজায় ধাক্কা দিয়ে দেখতে লাগলো খোলে কিনা। সবগুলোতে তালা লাগানো। সিঁড়িটা কোথায়? কিংবা আর একটা এলিভেটর যেটা দিয়ে সবাই নামতে পারে? একটা অন্ধকার কোণে এসে থমকে দাঁড়ালো। কে যেন ঘাপটি মেরে বসে আছে, নড়ছে না। ভালো করে দেখতে গিয়ে আরেকটু হলে হেসে ফেলেছিল। একটা বালতি, পাশে মেঝে মোছার জন্যে পাট দিয়ে তৈরি ঝাড়ন। পানির বালতি আর ঝাড়ন ফেলে কোথায় গেল ঝাড়ুদার? ছুটি হয়ে গেছে নাকি বাথরুমে? মাথা ঘামালো না কিশোর, দৌড় দিল দেয়াল ঘেঁষে। ঘরটা অনেকটা করিডোরের মতোই লম্বা, বাঁক আছে। দেয়ালের একটা মোড় ঘুরে অন্য পাশে আসতে একে দরজা চোখে পড়ল। ও পাশে কেউ আছে কিনা জানে না। ওকে দেখলে চেঁচামেচি শুরু করতে পারে, করুক, ও কেয়ার করে না।
বরং জিজ্ঞেস করে জেনে নেবে কোন দিক দিয়ে বেরোতে হয়। যা ঘটে ঘটুক, নার্স সাফিয়া ওকে দেখে চিনে না ফেললেই হলো। দরজার নব ধরে মোচড় দিল সে। ঘুরল ওটা, ঠেলা দিতে খুলে গেল পাল্লা। ঢুকে পড়ল কিশোর। সাংঘাতিক ঠান্ডা ঘর, মুহূর্তে কাপ ধরে গেল ওর। রাসায়নিক পদার্থের তীব্র গন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে, দম আটকে আসে। আবছা অন্ধকার চোখে সয়ে আসার অপেক্ষায় রইল সে। ধীরে ধীরে চোখের সামনে অস্পষ্টভাবে ফুটে উঠল কয়েকটা ধাতব উঁচু পায়াওয়ালা টেবিলের অবয়ব, সারি দিয়ে রাখা, মাঝখান দিয়ে গলিপথ। তার ভেতর দিয়ে এগোতে শুরু করলো সে। ছুঁয়ে দেখতে গেল একটা টেবিলের ধার, ঝটকা দিয়ে সরিয়ে আনলো হাত, বরফের মতো ঠান্ডা। পা পড়ল মেঝেতে জমে থাকা পানিতে। অবাক কাণ্ড, ঘরের মধ্যে পানি জমলো কিভাবে? পিছলে গেল পা, পড়ে যাচ্ছে। কিছু একটা ধরে বাঁচার জন্য থাবা মারল। হাতে ঠেকলো টেবিলে রাখা মসৃণ শক্ত বরফের মতো একটা শীতল জিনিস। বুঝে ফেলল জিনিসটা কি। মরা মানুষ, লাশের কাঁধ খামচে ধরেছে সে। ঝটকা দিয়ে হাত সরিয়ে আনলো কিশোর। কোথায় আছে বুঝে ফেলেছে, লাশ কাটা ঘর।